মুখ্যমন্ত্রীর বার্তাকে সদর্থক হিসেবেই দেখছেন কিন্তু সুমন বিশ্বাস। এই রোজগার মেলা থেকে মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, বিগত সরকারের আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য উত্তাল হয়েছে, 26,000 জনের চাকরি গেছে। সেই নিয়োগ দুর্নীতি বন্ধে কি পরিবর্তনের কথা বললেন মুখ্যমন্ত্রী? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি গত কয়েক বছরে রাজ্য রাজনীতির একটা বড় ইস্যু ছিল এবং খুব স্বাভাবিক যখন বিজেপি বিরোধী দলে তখন তারা এই নিয়োগ দুর্নীতিকে গুরুত্বপূর্ণ ইস্যু করেছেন এবং যে সাধারণ মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন বিকল্প সরকার হিসেবে তাদের কাছে খুব স্বাভাবিকভাবেই যে স্বচ্ছ নিয়োগ একটা গুরুত্বপূর্ণ চাহিদা। এবং মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার এখনো খুব বেশি দিন হয়নি শুভেন্দু অধিকারীর, এবং তার মধ্যেই তিনি যেটা ঘোষণা করলেন যে নতুন নিয়োগ নীতি রাজ্যের তরফে তৈরি হবে এবং সেটা পরবর্তী বিধানসভা অধিবেশনে সেটাকে আইন হিসেবেও পাশ করিয়ে নেওয়া হবে। এবং সেই নিয়োগ নীতিতে কি থাকতে পারে তার কিছুটা ইঙ্গিত তিনি দিয়েছেন। যেমন তুমি বলছিলে, সবচেয়ে বড় কথা যে এই যে ওএমআর শিট, সেটা নিয়ে বারবার বিতর্ক হয় যে যারা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে কেন ওএমআর শিটের কপি থাকবে না, তার ফলে তারা কি নাম্বার পাচ্ছেন এবং সরকারিভাবে সেই ওএমআর শিট প্রকাশ হওয়ার পর যাতে কোনো দ্বন্দ্ব না থাকে যে তার ওএমআর শিটের ভিত্তিতেই তার বিচার হয়েছে, অথবা যে অভিযোগ বারবার গত নিয়োগ দুর্নীতিগুলোতে উঠে আসছিল যে ওই ফাঁকা ওএমআর শিটে নাম্বার পাওয়া যাচ্ছে, সেই অভিযোগগুলো কিন্তু ওঠানো মুশকিল হবে। তাই জন্য সেই বিকল্প কার্বন কপির নিচে যে ওএমআর শিটের কপি থাকবে সেইটা যেন ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবেন তারা সংগ্রহ করতে পারেন, তারা তাদের কাছে ফল বেরোনো অবধি যাতে রাখতে পারেন, সেটা করে দেওয়া হবে। দ্বিতীয়ত আরো একটি অভিযোগ হচ্ছে বারবার, সেটা হচ্ছে যে ভাইভা, সেখানে যেমন ইচ্ছে নাম্বার বসানোর একটা সম্ভাবনা থাকে, কারণ সেখানে ওএমআর শিট বা তার সেই হিসেবটি থাকছে না। ভাইবার নিয়োগটা অনেকটাই যিনি পরীক্ষা নিচ্ছেন বা যিনি নাম্বার বসাচ্ছেন তার উপর নির্ভর করতে পারে। সেক্ষেত্রে ভাইবার উপর নির্ভরশীলতা কমানো হবে এবং বিস্তারিতভাবে এই পুরো বিষয়টাকে নিয়ে আরো আলোচনা হচ্ছে, আরো খতিয়ে দেখা হবে হচ্ছে কোন কোন জায়গাগুলি থেকে এই নিয়োগ দুর্নীতিকে একেবারে সরিয়ে ফেলার জন্য কোন কোন জায়গা থেকে নজর দেওয়া জরুরি, সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু নতুন নিয়োগ নীতি ঘোষণা করা হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এবং সেই নিয়োগ নীতি পরবর্তী বিধানসভার যে অধিবেশন হবে সেখানেই সেটাকে আইন হিসেবে পাশ করিয়ে নিয়ে তার ভিত্তিতেই পরবর্তী সময়ের যে রাজ্য সরকারের পরীক্ষাগুলো চলে সেইভাবে হবে, তিনি সেমনটাই জানাচ্ছেন। এবং এটাই দেখার যে কি নির্দিষ্টভাবে নিয়োগ নীতিতে থাকে। কয়েকটি বিষয় তিনি ইতিমধ্যে উল্লেখ করেছেন, সেটা একেবারেই যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে যে এটা একেবারেই মুখ্যমন্ত্রীর প্রাথমিক অবজারভেশন, এবং তার সঙ্গে আরো যারা বিশেষজ্ঞ এবং বিভিন্ন সময় পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি আজকে মঞ্চে উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন পরীক্ষা হয় সেখান থেকেও তারা সাজেশন নেবেন এবং তারপরেই কিন্তু নির্দিষ্টভাবে নিয়োগ নীতি তৈরি হবে, যার উপর ভিত্তি করে আগামী দিনে আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো, চাকরি পরীক্ষাগুলো, সেগুলো চলবে। ধন্যবাদ অরিত্রিক। মুখ্যমন্ত্রী একেবারে নতুন নিয়োগ নীতি তৈরি করার কথা বলছেন, স্বচ্ছতা বজায় রাখতে একেবারে মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর। আর এই নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজকে সারা রাজ্য জুড়ে চলছে, সেইটা বন্ধ করার একটা বড় পদক্ষেপ বলে আমি এটা মনে করি। দ্বিতীয়ত ইন্টারভিউ নম্বরটা সত্যি এটা কমানো দরকার, কারণ মেধা যদি বিচার করতে হয় তাহলে রিটেন এক্সামিনেশনে একটা লোক কত নম্বর পাচ্ছে সেইটাকে বিচার করতে হবে। ইন্টারভিউ ডেফিনেটলি থাকবে, যে লোকটা কিরকম বা যিনি পরীক্ষা দেবেন তিনি কিরকম, তার কি বিষয়, এগুলো থাকবে। কিন্তু ইন্টারভিউ নম্বর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে যত পরিমাণ কম দিতে হবে, এবং সেই পদক্ষেপ যে সরকার নিয়েছে এই পদক্ষেপটাতে স্বাগত। এবং এটাও মনে করে রাখতে হবে, আগে পুরাতন সরকারে দেখা যেত যারা যারা রিটেন এক্সামিনেশনে অনেক বেশি নম্বর পেয়েছে ইচ্ছাকৃতভাবে তাদের ইন্টারভিউ নম্বরটাকে কমিয়ে দিয়ে, এবং যারা রিটেন এক্সামিনেশন কম নম্বর পেয়েছে ইন্টারভিউ নম্বর বেশি দিয়ে, এরকম প্রচুর লোক পুরাতন সরকারে চাকরি পেয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রসেসে যদি স্বচ্ছতা আনতে হয় তাহলে ডেফিনেটলি ইন্টারভিউ নম্বর কমাতে হবে। রিটেন এক্সামিনেশন, ওএমআর, এগুলোতে যারা নম্বর বেশি পাচ্ছে তাদেরই চাকরি পাওয়া উচিত বলে যে কোনো সরকারি চাকরিতে আমি অন্তত মনে করি। তোলাবাজি, নিয়োগ দুর্নীতি থেকে আরজিকর কাণ্ড, হার নিয়ে নিজের দলকেই নিশানা করলেন সৌগত রায়। গ্রাসরুট লেভেলে লোকেরা প্রতিবাদ করেছে তাদের উপর তোলাবাজির বিরুদ্ধে। নীতিগতভাবে কিছু প্রশ্ন ছিল, আমাদের বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের বিরুদ্ধে আর পঞ্চায়েতের প্রধান ইত্যাদিদের বিরুদ্ধে একটা মানুষের ক্ষোভ ছিল। সেটা যে এরমভাবে বিস্ফোরণ হবে এটা আমি বুঝতে পারি না। কোনো কাজ করতে গিয়েছে টাকা দিতে হয়েছে, কাজ করতে গিয়েছে কাজটা হয়নি, এই নিয়ে খুব
একটা যেন কোনো অদৃশ্য জায়গায় এই সবলা একসাথে মিলে ঠিক করেছে তারা রিভোল্ট করবে, করেওছে ভোটে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়া, তাই নিয়েও একটা মানুষের মনে ক্ষোভ ছিল। কার্যকরের মেয়েটির বিচার না পাওয়া বলো, বা ওর ওই রকম একটা বিভৎস ঘটনা ঘটা, তাই নিয়ে একটা মানুষের খুব ক্ষোভ ছিল। সেগুলো সব একসাথে প্রকাশ পেয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। গেলেন বিজেপির সদর দফতরেও। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। দিল্লি এবং পশ্চিমবঙ্গে এখন ডবল ইঞ্জিন সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি এলেন শুভেন্দু অধিকারী। বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। দিল্লির বিজেপি দপ্তরে তাকে ঘিরে দেখা গেল এরকম উচ্ছ্বাসের ছবি। বৃহস্পতিবার রাতেই রাজধানী পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নামার পর তিনি সোজা চলে যান কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাসভবনে। সেখানে দুজনের মধ্যে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। अब समय आ गया है कि सालों से जो घुसपैठ का कार्यक्रम बेरोक टोक चलता है उसको हमें रोक देना पड़ेगा। बीएसएफ के अधिकार क्षेत्र में 15 किलोमीटर तक जो अधिकार क्षेत्र था उसको बढ़ाकर हमने 50 किलोमीटर किया है और अब बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए हैं। अब हमारे पास काम है कि इसको हम आगे बढ़ाएं। শুক্রবার দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া ও বন্দে মাতরম লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির জন্য ওকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ফলপ্রসূ আলোচনায় তিনি পুনরায় সবকা সাথ সবকা বিকাশের দর্শনকে সামনে রেখে আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতি কেন্দ্র সরকারের কাছে অন্যতম অগ্রাধিকারের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করতে তার আকবর রোডের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। রাজ্যে পালাবদলের পরই জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের একাধিক জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী সরকার। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সীমান্ত এবং চিকেন নেক নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিজেপির সদর দপ্তরে যান শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন। ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে সেখানে। 1 সপ্তাহ পর ফের দিল্লি যেতে পারেন শুভেন্দু অধিকারী। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।